This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রক্তাল্পতা বলে একটা রোগ আছে, যার সাবেকি নাম হচ্ছে কি অ্যানিমিয়া। বামেদের কি সেই অ্যানিমিয়া রোগে ধরেছে? রক্তশূন্য হতে হতে বামেদের এখন বড্ড ফ্যাকাশে লাগছে। যে বামেদের 12 বছর 13 বছর আগেও দুর্দণ্ড প্রতাপ মনে হতো, সব জায়গায় বামেরা ছেয়ে থাকতো, পাড়ার রিক্সা ইউনিয়ন থেকে শুরু করে টোটো, মার্জনা করবেন, অটো ইউনিয়ন, বাস ড্রাইভার ইউনিয়ন, এ তো গাড়ি ঘোড়া গেল, এছাড়াও মহিলা সমিতি, তারপরে ডিওয়াইএফআই, এসএফআই, সিপিআইএম, এই সব মিলিয়ে বিরাট একটা কর্মযজ্ঞ। ঘরে ঘরে তখন লাল পতাকা উঠত। সেই লাল পতাকা উঠতে উঠতে কোথায় যে উড়ে চলে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবাংলায়। প্রতিটা নির্বাচনে তাদের ভরাডুবি হচ্ছে, লজ্জাজনক ভরাডুবি হচ্ছে। এবারও লোকসভা নির্বাচনে মাত্র 3 জন প্রার্থী তাদের জামানত বাজেয়াপ্ত করতে পেরেছেন, বাকিদের জামানত পর্যন্ত চলে গেছে। কোথাও তৃতীয়, কোথাও চতুর্থ স্থানে চলে গিয়েছেন বামেরা। কেন হলো বামেদের এই অবস্থা? এই যে 34 বছরের শাসন, এই 34 বছর শাসনকালে তারা সবই কি খারাপ কাজ করেছেন? না, কিছু ভালো কাজও আছে। যদি কিছু ভালো কাজ থেকেও থাকে, সেই ভালো কাজ লোকে আর মনে রাখছে না কেন? আর সব কিছু নিয়ে আলোচনা করব আজ সকালের এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে। 1972 থেকে 1977-এর কথা বলে বামেরা কিন্তু আজও চলেছে। 1972 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে যে কিছু প্যাথেটিক ঘটনা ঘটেছিল, যা কিছু অন্যায় ঘটেছিল, সেটাকে এনক্যাশ করে 77 সালে বামেরা ক্ষমতায় এসেছিল। আজকে আমরা আমাদের এক্স ফ্যাক্টরে এইসব নিয়ে আলোচনা করব। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা বামেদের রক্তশূন্যতা নিয়ে আলোচনা করছি। কেন বামেরা রক্তশূন্য হয়ে যাচ্ছে? এই যে 34 বছর তারা শাসন করেছে, এই 34 বছরের শাসনে তারা সাংগঠনিকভাবে সবার থেকে শক্তিশালী ছিল। তারা কি কোনো ভালো কাজ করেনি? প্রচুর ভালো কাজ হয়েছে। সবচেয়ে ভালো কাজ তো বামেরা করে গিয়েছে, সেটা হচ্ছে ভূমি সংস্কার। ভূমি সংস্কারের মতন ভালো কাজ পশ্চিমবাংলায় মানে আর কোনো সরকার এর আগে করেনি। ভূমি সংস্কার অত্যন্ত ভালো কাজ হয়েছে। এবং তারপরে বামেদের ভালো কাজ বলতে রাস্তা করা বা একটা স্টেডিয়াম বানানো বা হাসপাতালগুলোতে ওষুধপত্র সাপ্লাই দেওয়া, এগুলো ডিউটি সরকার, এটাকে ভালো কাজ বলবো না। ভালো কাজ বলতে যেটা বলতে পারি সেটা হচ্ছে ভূমি সংস্কার। আর এই ভূমি সংস্কারকে হাতিয়ার করে মানে বামেরা কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় ছিল। প্রথম 10-15 বছর বামেরা সত্যিই ভালো কাজ করেছে, অন্তত অত্যাচারী হয়নি। ওই মাঝে মধ্যে কিছুটা মরিচঝাপি বা বিজন সেতুর ব্যাপার ছাড়া। কিন্তু তারপরে বামেরা অত্যাচারী হয়ে উঠল। পাড়ায় পাড়ায় বাম নেতাদের উন্নাসিকতা উঠল চরমে। নেতারা ডাকলে দাঁড়িয়ে কথা বলতেন না, হাঁটতে হাঁটতে কথা বলেন। মানুষকে মানুষ পর্যায়ে গণ্য করতেন না। আমি তো জানি বহু বাম নেতারা রিক্সা করে বাড়ি ফিরতেন পায়ের ওপর পা তুলে, লম্বা সিগারেট মুখে দিয়ে। রিক্সাওয়ালাদের ভাড়াটুকু পর্যন্ত দিতেন না। বাজারে গেলে দরদাম তারা করতেন না, যেটা মনে হতো সেই পয়সা দিয়েই চলে আসতেন। একদম দাদাগিরি চলত। এবং শুধু তাই না, থানাগুলোকে এমন করায়ত্ত করা হয়েছিল, সামান্য এফআইআর করতে গেলে থানার বড়বাবু পার্টি অফিসে ফোন করে আগে অনুমতি নিতেন যে এফআইআরটা করবো কিনা। অর্থাৎ মানে নৈরাজ্য একদম চরমে উঠেছিল। শিক্ষা ব্যবস্থার কথা ছেড়ে দিন, বামেরা তো শিক্ষা ব্যবস্থা ভেঙেই দিয়ে গিয়েছে, ইংরেজি তুলে দিয়ে, কখনো আপনার কম্পিউটার না ঢুকতে দিয়ে আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। তাছাড়াও বামেদের সবচেয়ে বড় ত্রুটি ছিল এই যে সংগঠন গড়ার নামে একদল মাস্তান বাহিনী গড়া। সিন্ডিকেট বলুন, তোলাবাজি বলুন, এগুলো নতুন কিছু না। আর চাকরি চুরি, চিরকুটে চাকরির কথা তো আপনারা সুজন চক্রবর্তীর হাতের লেখা দেখেইছেন, সেটা আর বললাম না। সেগুলোও হয়েছে। যত কোঅপারেটিভ ব্যাংকস আছে, যত সরকারি চাকরি আছে, মানে শিক্ষকতার চাকরি আছে, আপনি তাকিয়ে দেখুন, সব কমরেডদের কপালে জুটেছে। 2-1টা হয়তো কংগ্রেসি মাইন্ডেড লোক পেয়েছেন ঠিকই, কিন্তু প্রায় 90% বামেরাই কিন্তু চাকরি পেতেন।
কোন অঙ্কে পেতেন কেউ জানে না। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চাকরি হতো তখন, সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমেও শুধু ডাক পেতেন বাম মানে মনোভাবাপন্ন লোকেরা। শুধু তাই না, আপনি ব্যবসা করবেন, ব্যাংক লোন নেবেন, ম্যানেজারও কিন্তু বাম নেতাদের সাথে কথা না বলে আপনাকে ব্যাংক লোন দিত না। সেখান থেকে পরিস্থিতি অনেকটা বদলেছে। মানে ধরুন আমি কন্যাশ্রীর কথাই বলছি বা সবুজ সাথীর কথা বলছি। তৃণমূলীরা খুব গর্ব করে সবুজ সাথী নিয়ে যে আমরা সব ছেলে মেয়েদেরকে সাইকেল দিয়েছি। না, এটা তৃণমূলের প্রজেক্ট না, এটা ছিল বামেদের প্রজেক্ট। এইটা শুরু করেছিল বামেরা। এইড ফর গার্ল চাইল্ড নামে একটা প্রজেক্ট ছিল, সেইটারই নাম হয়েছে এখন সবুজ সাথী। সেই প্রজেক্টের নাম চেঞ্জ করে সবুজ সাথী করা হয়েছে। বামেদের প্রজেক্ট, তৃণমূল চালাচ্ছে নতুন নামকরণ করে। কিন্তু বামেদের এই এইড ফর গার্ল চাইল্ডের যে প্রজেক্ট, বলুন তো এই প্রজেক্টে কতজন ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে? যারাই পেয়েছে সাইকেল তারা বাম নেতাদের ঘনিষ্ঠ কেউ। আপনি দেখবেন বাম নেতাদের বেশিরভাগ বাড়ির মহিলারা, মানে তারা কেউ না কেউ কোথাও সরকারি চাকরি করছেন, কোথাও লাইব্রেরিয়ান হয়ে আছেন, মানে কোনো না কোনো জায়গায় তাদের একটা গুজে দেওয়া হয়েছিল, স্বজন পোষণ হয়েছিল চরমে। এবং বহু মানুষ বঞ্চিত হতে হতে 2011-র আগে থেকেই কিন্তু রুখে দাঁড়াতে শুরু করলেন। এছাড়া ধরুন গ্রামের দিকে পুকুরে বিষ ঢেলে দেওয়া, মাছ মেরে ফেলা, মানে যেখানে ধরুন ফসল হয়েছে সেই ফসলের জমিতে লাল পতাকা পুঁতে দিয়ে সেই ফসলের দখল নেওয়া, এসব তো ছিলই। অত্যাচার কিন্তু চরমে উঠেছিল। সেই তুলনায় এখন কি অত্যাচার হয় না তৃণমূলের আমলে? আলবাত হয়, কিন্তু সেই তুলনায় কিছু না। তাই বামেদেরকে মানুষ ফিরিয়ে আনার মতন আর চিন্তা ভাবনা করছেন না। এই যে 5% বা 6% ভোট বামেরা পাচ্ছে, এটা কাদের ভোট? এটা হচ্ছে হার্ডকোর বামপন্থী কর্মীদের ভোট। জনগণ বামফ্রন্টের সাথে নেই বা সিপিএম এর সাথে নেই। মানুষ আর সিপিএম কে ভোট দিচ্ছে না। তাই কিন্তু বামেরা বিধানসভাতেও শূন্য, লোকসভাতেও শূন্য। কারণ একটাই, কারণ কর্মীদের ভোট কত থাকে? যে কোনো রাজনৈতিক দলের 5-6% কর্মী থাকে টোটাল ভোটারের। বামেদেরও তাই আছে, বিজেপিরও তাই আছে, তৃণমূলের একটু বেশি, কারণ তারা শাসন ক্ষমতায় আছে। তারা কোনোদিন শাসন ক্ষমতা থেকে সরে গেলে তাদেরও ওই 5-6% কর্মী থাকবেন টোটাল ভোটারের। বামেদেরও তাই হয়েছে। এবং আপনাদেরকে বলি যে অল্প বয়সী ছেলেমেয়েরা, ধরুন মীনাক্ষী, শতরূপ, দীপশিতা, এইসব অল্প বয়সী ছেলে মেয়েদের সামনে আনতে বামেরা অনেক দেরি করে দিয়েছে। যখন বামেদের আনা উচিত ছিল, অর্থাৎ যখন তারা ক্ষমতায় ছিল, তখনই কিন্তু একটা দ্বিতীয় লেয়ার তৈরি করা উচিত ছিল বামেদের, যেটা বামেরা করেনি। পাকা চুলের নেতারা সারা জীবন ছড়ি ঘুরিয়ে গিয়ে গেছে। ফলে নতুন প্রজন্মকে, মানে 3টে প্রজন্মকে তারা উঠতেই দেননি। যতই বাম রাজনীতি করুক না কেন, নেতারা উঠতেই দেননি। যার ফলে নতুন নেতা তৈরি হয়নি, নতুন কর্মী তৈরি হয়নি, নতুন একটা জোয়ার যে আসার কথা ছিল বামেদের মধ্যে, সেই জোয়ারটা আসেনি। আমরা এই সব নিয়ে আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি বামেদের রক্ত শূন্যতা নিয়ে। আচ্ছা, বামেদের এই রক্ত শূন্যতা কি আদৌ মুক্তি পাবে? রক্ত শূন্যতা থেকে তারা কি ফের ঘুরে দাঁড়াবে? মানে ফেরাতে হাল ফিরবে লাল, আর কি ফিরবে আদৌ বাংলায়? একদম স্পষ্ট করে আপনাদের জানিয়ে রাখি, বামেদের এই রাজ্যে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। অতীতে আমরা দেখেছি বহু দেশে যেখানে বাম শক্তি একবার চলে গিয়েছে, সেখানে তারা আর ফেরত আসেনি। কারণ তাদের একনায়কতন্ত্র, কারণ তাদের অত্যাচার, কারণ তাদের এই পার্টির নামে সব কিছুকে রাজনীতিকরণ করে দেওয়া। এছাড়াও বামেরা না ফেরার আরও একটা বড় কারণ হচ্ছে বিজেপি। বামেদের মূল টার্গেট তৃণমূল। সব জায়গায় আমরা দেখি বামেরা যখনই কোথাও সভা করেন বা টেলিভিশন আলোচনায়,
তারা দেখি তারা মূল টার্গেট করেন তৃণমূলকে। আসলে তাদের ভোট ব্যাংক ছিনিয়ে নিয়ে গেছে বিজেপি, কিন্তু তৃণমূলকে টার্গেট করে যাচ্ছেন তারা ক্রমাগত। এইটা একটা স্ট্র্যাটেজিক্যালি ভুল। বামেদের উচিত প্রথম যে ভোট ব্যাংকটা বিজেপিতে চলে গিয়েছে সেই ভোট ব্যাংকটাকে তাদের অনুকূলে আনা, তা না করে তারা এক লাফে তৃণমূলের সাথে লড়াই করতে যাচ্ছেন, এবং যার ফলে সব জায়গায় একদম লেজে গোবরে হয়ে হারছেন। মাত্র 3টে জায়গায় জামানত বাজেয়াপ্ত করতে পেরেছেন। 2026-এর নির্বাচন, বামেদের এখনো দেখবেন প্রত্যেক বুথে অন্তত 1-2জন করে তারা এজেন্ট বসায়, বিজেপি তাও পারে না। অর্থাৎ সাংগঠনিকভাবে বিজেপির থেকে বামেরা কিন্তু এখনো শক্তিশালী, কিন্তু তাদের ভোট নেই, ভোটার নেই। কেন ভোটাররা বামেদের বিমুখ হয়েছে সেটা তো বললাম, যে একের পর এক গণহত্যা, মরিচঝাপি, বিজন সেতু, সিংমুট, নানুর, নন্দীগ্রাম, নেতাই, কত বলবো, ছোট আঙারিয়া, সুজপুর, বর্ধমান, কোথায় না তারা গণহত্যা চালিয়েছে, নির্বিচারে খুন করেছে। 55,000 কংগ্রেস কর্মী খুন হয়েছেন বামেদের আমলে। ভাবতে পারেন, বামপন্থী রাজনীতি না করার অপরাধে ভাইদের হাত কেটে দেওয়া হয়েছে, গলায় কই মাছ ঢুকিয়ে মেরে ফেলা হয়েছে, জ্যান্ত কই ঢুকিয়ে মেরে ফেলা হয়েছে। এরকম অত্যাচার দেখেছেন? এরকম অত্যাচার? কোনো একজন দক্ষিণপন্থী নেতা, বলা যায় সেই সময়কার কংগ্রেস নেতা বা তৃণমূল নেতা, যদি একটু মাথা চাড়া দিয়ে উঠতেন, তার বাড়িতে সাদা থান নিয়ে যাওয়া হতো, তার স্ত্রীকে দেওয়া হতো যে আপনি কি চান এই কাপড় পরতে, তাহলে বলুন, যাতে এই বাড়াবাড়িটা না করে। এই বাড়াবাড়ি থামাতে গিয়ে বামেরা নিজেরাই অনেক বাড়াবাড়ি করে ফেলেছে। মানুষের মধ্যে রোষ পুঞ্জীভূত হয়েছে, ক্ষোভ জমা হয়েছে ধীরে ধীরে। সেই ক্ষোভ এখন তারা উগড়ে দিচ্ছেন। আজকে বামেরা 5-6%-এর বেশি ভোটই পাচ্ছেন না, তাদের সর্বভারতীয় দলের তকমা চলে যেতে বসেছে। এখন বামেরা কি একেবারে বলা যায় যে তৃণমূল মানেই চোর, বামেরা দুর্নীতিমুক্ত? না। আপনাদেরকে বলে রাখি, চীনে লোহাচুর পাঠানো নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল, সে কেলেঙ্কারির কথা বামেরা তোলে না, তুললেও বামেরা চেপে যায়। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, বলবেন যে এটা প্রাইভেট কোম্পানি, না, বেঙ্গল ল্যাম্প নিয়ে সরকারি স্তরে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। জ্যোতিবাবুর ছেলে চন্দন বসু, সেই চন্দন বসু যিনি 800 টাকা মাইনের একজন কেরানি ছিলেন, তিনি বাবা মুখ্যমন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকার অধীশ্বর হয়ে বসেছেন। এখন বামপন্থী নেতারা যারা বাড়িতে বসে গিয়েছেন, ধরুন গৌতম দেব, তার ছেলে সপ্তর্ষি দেব, এদের কোনো আয় রোজগার কিচ্ছু নেই, কিন্তু এদের ফুটানি চরমে। শতরূপ ঘোষ, তিনি কিচ্ছু ব্যবসাও করেন না, চাকরিও করেন না, খুব সাধারণ ইউটিউবার, খুব আমাদের থেকেও ছোট ইউটিউবার, তার ফুটানি দেখবেন চরমে। বামেরা ভাষণে খুব ভালো, কিন্তু যখনই তারা আসন পেয়ে যান, তারা কিন্তু একেবারে স্বৈরাচারী হয়ে ওঠে। এই ভয়ানক দিকটা বাঙালি দেখেছে, এই ভয়ানক দিকটা বাঙালি বুঝেছে। তাই বামেদের রক্ত অল্পতা বা রক্তশূন্যতা আমরা অন্তত জীবদ্দশায় দেখব না যে তা ঘুচেছে। যদিও নতুন করে নতুন প্রজন্মকে তুলে আনার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা অনেক পরে, যখন তারা হেরে গিয়েছেন তখন আনছেন। জেতা অবস্থায় তারা যদি আনতেন, তাহলে কিন্তু আজকে এতটা খারাপ পরিস্থিতি হতো না। তৃণমূলের দেখুন, তৃণমূলের যে প্রথম শ্রেণীর নেতারা, বয়স্ক নেতারা, সৌগত রায়, সুব্রত বক্সী ইত্যাদি নেতারা, তারপরে একটা প্রজন্ম আছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমদের মতন নেতারা, তারপরে আরো একটা প্রজন্ম আছে অভিষেক ব্যানার্জিদের মতন নেতারা, তারপরে আরো একটা প্রজন্ম আছে দেবাংশু ভট্টাচার্যের মতন নেতারা। এরকম পরপর 3-4টে প্রজন্ম তৃণমূলে তৈরি। এই প্রজন্ম শাসন ক্ষমতায় থাকতেই তৈরি করতে হয়, বামেরা সেটা করেনি। তারা তখন বয়স্ক লোকেরাই লুটে পুটে খেয়েছে। এমন কোনো বাম নেতাকে দেখেননি আপনি তখন, যার হাতে গণশক্তি আর কাঁধে যে শান্তিনিকেতনী ব্যাগ, তার হাতে চাঁদার বিল নেই। তারপরে কৌটো নাড়া তো ছিলই, লাল সালু পেতে টাকা তোলা তো ছিলই। কিউবায় বন্যা হয়েছে, পশ্চিমবঙ্গে টাকা তোলা হবে। চীনে বন্যা হচ্ছে বা খরা হয়েছে, পশ্চিমবাংলায় টাকা তোলা হবে। ভিয়েতনামে ঝড় হয়েছে, পশ্চিমবাংলায় টাকা তোলা হবে। এই টাকাগুলো তুলে তুলে বিরাট বিরাট পার্টি অফিস হয়েছে, ত্রাণ কিছু যায়নি, নামকে আসতে গেছে, বাকি টাকায় পার্টি অফিস হয়েছে, নেতারা লুটে পুটে খেয়েছে। যারা সরকারি কর্মী, তারা বামপন্থী হলে বা যারা বামপন্থীদের চাকরি দিত, বামপন্থীরা যাদের চাকরি দিত, সিপিএম এর যেসব নেতারা চাকরি পেয়েছেন, তাদেরকে লেভি দিতে হতো। এখন যেমন ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কথা বলা হচ্ছে, এখানে কি হতো, এককালীন ঘুষ নেওয়া হতো না, লেভির মাধ্যমে ঘুষ নেওয়া হতো।
অর্থাৎ তুমি চাকরি করছো, তোমার চাকরির মাইনের এতটা প্রতি মাসে তুমি আমাদের দলকে দেবে। অর্থাৎ ঘুষটা ইনস্টলমেন্টে প্রতি মাসে নেওয়া হতো, এইটা ছিল শর্ত। এইভাবে চলতো। এটা চুরি নয়, এটা চাকরি চুরি নয়। তো এই রকম অবস্থায় বামেরা আজকে এসে দাঁড়িয়েছে যে 5%-এর বেশি তারা এগোতে পারছে না, 6%-এর বেশি এগোতে পারছে না। কারণ একটাই, তাদের সীমাহীন অত্যাচার, অনুন্নয়ন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ক্ষমতায় থাকলে, সদিচ্ছা থাকলে, ভিশন থাকলে উন্নয়নটা করা যায়। আজকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত কথা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার নাকি ভিক্ষা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার তো একটা ভাতা, সেই ভাতা নিয়ে ভাতাকে যদি আপনারা ভিক্ষা বলেন, মহার্ঘ ভাতাকে কি বলবেন? আপনাদের সময় বেকার ভাতা ছিল, সেটাকে কি বলবেন? মুষ্টিমেয় কয়েকজন বামপন্থী বেকার ভাতা পেতেন মাসে মাসে, সম্ভবত 50 টাকা, সেটাকে কি বলবেন? এইটা সমাজের অর্থনীতিকে সচল করার একটা রাস্তা। মহিলাদের হাতে টাকা পৌঁছলে তাতে অর্থনীতি সচল হয়। এই সামান্য বুদ্ধিটুকু, মানে অর্থনৈতিক বুদ্ধিটুকু বামেদের আছে, কিন্তু তবুও বাংলার মানুষকে, বাংলার মহিলাদের অপমান করার জন্য তারা এটাকে ভিক্ষা বলছে। অথচ বহু বামপন্থী নেতাদের বাড়ির মহিলাদেরকে দেখেছি দলে দলে কিন্তু তৃণমূলকে ভোট দিয়ে বেরিয়ে এসে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মমতা ব্যানার্জিকে ভোট দিলাম। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারই পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছে? সেটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করব। আমাদের ধারণা যে শুধু লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জিকে এই সাফল্য এনে দেয়নি, তার পেছনে আরো অনেক কিছু ছিল, যে কারণ নিয়ে অন্য একদিন নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু আজকে বলছি বামেদের রক্তাল্পতা, রক্তশূন্যতা নিয়ে। এই শূন্যতা কিন্তু শেষ হবার নয়। যত দিন যাবে, যত বয়স্ক কর্মীরা ধীরে ধীরে পৃথিবী ছেড়ে চলে যাবে, বামেদের ভোট শতাংশ তত কমতে থাকবে। কারণ বামেদের ভোটার বাড়ছে না, বামেদের কর্মীও বাড়ছে না। বামেদের যে কর্মী 5-6% কর্মী, তারাই শুধু বাম প্রার্থীদের ভোট দিচ্ছেন। নতুন করে একজন ভোটারও বামপন্থীদের মুখ হচ্ছেন না। আর এইটা কেন হচ্ছেন না, এটা নিয়ে বামেরা পর্যালোচনা করছে না। তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিয়ে সবার ভোট কিনে নিচ্ছেন। আপনারা দেননি কেন? আপনাদের সময় তো সুযোগ ছিল সব মহিলাদেরকে 100 টাকা করেও দেওয়া, আপনারা দেননি কেন? কেন দেননি বর্ষা আসলে ত্রিপল? কেন দেননি শীতকালে কম্বল? কেন দেননি পুজোর সময় জামা কাপড়? মমতা ব্যানার্জি সরকার দিচ্ছেন। তিনি কোত্থেকে দিচ্ছেন? তিনি তো আর টাকা চুরি করে আনছেন না। আপনারাও ধার করে ঘি খেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ধার করে ঘি খাওয়াচ্ছেন, আপনারা নিজেরাই খেয়ে গেছেন, যার ফলে এই অবস্থা। আমাদের এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না, আর ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।